রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অ্যাডহক কমিটির সংবর্ধনা এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তিনি স্বাগত বক্তাও বটে, মোহাম্মদ একরাম, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, কিছুক্ষণ আগেই তার বক্তব্য আপনারা শুনলেন, বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ ইউসুফ চৌধুরী, এই কলেজের দাতা সদস্য আলহাজ চৌধুরী মোহাং আবু হোসেন ইবনে হাশেম, কলেজের যারা প্রতিষ্ঠাতা সদস্য কায়কোবাদ চৌধুরী, রফিক বিন চৌধুরী সহ আরও যারা আছেন, এবং আজকে এখানে জিয়াউদ্দিন চৌধুরী, তাদের পরিবারের সদস্য, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আহসানুল করিম পীরজাদা, তিনি একাডেমিক উপদেষ্টা, প্রশাসনিক উপদেষ্টা, তিনিও আমাদের মাঝে আছেন। কলেজের সম্মানিত অধ্যাপক মণ্ডলী, সুধীবৃন্দ, এবং আজকের অনুষ্ঠানের আমি মনে করি যে প্রধান আকর্ষণ যারা আমার সামনে যারা বসে আছে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তারাই হচ্ছে কলেজের প্রাণ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, সেগুলো কিছুটা অতিরঞ্জিত। আমি যে পরিচয়টা দেওয়া হয়েছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আমার অধ্যাপনা জীবন 25 বছরে অতিক্রান্ত, মানে 25 বছরে পড়েছে, 24 বছর শেষ হয়েছে। দীর্ঘ 2 যুগের বেশি আমি শিক্ষকতা করছি। তো আজকে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী 18ই নভেম্বর 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বিভাগে এখন পুরোদমে একাডেমিক কার্যক্রম চালু আছে, ক্লাস পরীক্ষা চলছে। তবুও যখন এই কলেজ কর্তৃপক্ষ এবং পরিচালনা পরিষদের যারা আছেন দায়িত্বে, তারা যখন আমাকে এখানে আমন্ত্রণ জানালেন, আমি জানি যে আমি এটার যোগ্য নই, তবুও আমি এই অনুরোধটা মানে ফেলতে পারলাম না, বা বলতে পারেন যে আমি লোভ সংবরণ করতে পারলাম না। কারণ আমি মনে করি যে আমার আজকের এই প্রধান অতিথি হওয়ার যোগ্যতা নেই, তবুও আপনারা আমাকে এই সম্মানটুকু আমাকে দিয়েছেন। এই জন্য আপনার কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ পরিচালনা কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনছেন, বক্তব্য শুনছেন। এখানে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কলেজ পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটিতে যারা এসছেন, বিশেষ করে KRM পিয়ারউদ্দিন মাহমুদ চৌধুরী, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের একজন, এবং তার সঙ্গে আমার 3 দশকেরও অধিক সম্পর্ক। তো আশা করি যে এই পরিচালনা পরিষদ কলেজটিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবেন। একাডেমিক এক্সেলেন্স যেটা বলে, সেইটা অর্জন করার জন্য তারা তাদের সর্বোচ্চ যে মানে পরিশ্রম, তারা সেটা করবেন, সেই প্রত্যাশা রইল।
আমি একটা কথা দিয়ে শুরু করি। আপনারা জানেন দশম শতাব্দীর একজন বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ, বিজ্ঞানী, সবাই তার নাম জানেন হয়তো, আল বেরুনি, ইসলামী দার্শনিক চিন্তাবিদ। তাকে একবার এক শিষ্য তাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, এই জ্ঞানী ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা সবসময় ধনীদের কাছে কেন যায়, ধনাঢ্য ব্যক্তিদের কাছে কেন যায়? ধনাঢ্য ব্যক্তিরা তো কোনোদিনও জ্ঞানীদের কাছে, পণ্ডিতদের কাছে তো আসে না। তখন তো উনি একটা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পণ্ডিতেরা, জ্ঞানী ব্যক্তিরা অর্থের গুরুত্ব বোঝে, কিন্তু ধনাঢ্য ব্যক্তিরা জ্ঞানের মাহাত্ম্য বোঝে না। যদি বুঝতো তাহলে তারা জ্ঞানীদের কাছে, পণ্ডিতদের কাছে যেত। অর্থের মাহাত্ম্য বা অর্থের গুরুত্বটা কিন্তু আমরা সবাই বুঝি, সেই জন্য আমরা ধনীদের কাছে যাই, কিন্তু সব ধনীরা জ্ঞানের মাহাত্ম্য বোঝে না। তো সুতরাং আজকে যে এখানে আপনারা শিক্ষা গ্রহণ করার জন্য এখানে এসেছেন কলেজে, আপনারা নিশ্চয়ই জ্ঞানের মাহাত্ম্যটা বুঝতে পারবেন, গুরুত্বটা বুঝতে পারবেন। আমাদের বিশেষ অতিথি কিছুক্ষণ আগেই বলে গেলেন যে আসলে এই যে মেধাকে কাজে লাগাতে হবে, তাহলে শিক্ষার গুরুত্বটা বুঝতে হবে, এবং তাহলে আপনারা একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারবেন। কিন্তু এইটাও ঠিক যে মেধা শুধু থাকলেই তো হবে না, তার সাথে অধ্যবসায় লাগবে, পরিশ্রম লাগবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার সঙ্গে নৈতিকতা যোগ করতে হবে। আপনি অনেক মেধাবী পাবেন, কিন্তু এরা তো লুটেরা, নৈতিকতা নাই। সুতরাং গত 4-5 মাসে যা ঘটেছে আপনারা তো দেখেছেন, যে আমরা শুনি যে দেশের লুটপাট করে সব নিয়ে চলে গেছে। এরা কি মূর্খ লোকেরা নিয়ে গেল না? জ্ঞানী, তারাও তো জ্ঞানী গুণী, তাদের যত উচ্চতম শিক্ষা, ডিগ্রি সব কিছুই তো আছে, কিন্তু তারাই কিন্তু আমাদের, কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম নেই, মানুষের কল্যাণ করার যে মানসিকতা সেটা নাই। রাজনীতিবিদরা কি করে? রাজনীতিবিদরা জনগণের কল্যাণের কথাই তো বলে, কিন্তু সেটা আসলে মনে প্রাণে ধারণ করে কি না সেটা আমাদের দেখতে হবে। সুতরাং শিক্ষিত হলেই হবে না, তার সঙ্গে যদি আপনি নৈতিকতা যুক্ত না করেন, নীতি নৈতিকতার যদি বোধ না থাকে, তাহলে শুধু শিক্ষিত হয়ে তো লাভ নাই। আপনি শিক্ষিত লোক একজন প্রশিক্ষিত কুকুরের মতো বেড়ে উঠবেন। আপনি ম্যাজিস্ট্রেট হবেন, আমলা হবেন, পুলিশ কর্মকর্তা হবেন, কিন্তু আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, বিবেকবোধ নাই, নৈতিকতা নাই, তো আপনার দ্বারা তো দেশ ও জনগণের ক্ষতি হবে, কল্যাণ তো কিছুই হবে না। সেগুলো কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখেছি। এখন শিক্ষার আসলে উদ্দেশ্যটা কি? অনেকে অনেক কথা বলেন, শিক্ষার কি উদ্দেশ্য, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক জ্ঞানী গুণী মনীষীরা করে গেছেন। এগুলোর কোনো সহজ বা এক বাক্যে একটা সমাধান কেউ দিতে পারেন নাই। আপনারা জানেন যে প্রাচীন গ্রিসে অনেক দার্শনিকরা ছিল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা নানানভাবে শিক্ষার উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। যেমন এক পক্ষ বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আসলে জ্ঞান অর্জন করা। সক্রেটিস এই ধারণা পোষণ করতেন যে শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। আবার আরেক দার্শনিক সক্রেটিস মনে করতেন যে জ্ঞান অর্জন করা এবং টাকার বিনিময়ে শিক্ষা গ্রহণ করা, এটা উনি সমর্থন করতেন না। উনি মনে করতেন যে টাকার বিনিময়ে শিক্ষা গ্রহণ করা আর দেহ ব্যবসা করা, এটার সাথে তুলনা করছেন। আবার আরেক ধরনের দার্শনিক প্রোটাগোরাস, উনি বলছেন যে না, যেহেতু শিক্ষার্থীদের আমরা বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তুলি, সুতরাং তাকে তো আমি গড়ে তুলছি, শিক্ষা দীক্ষা দিচ্ছি, সুতরাং
অর্থ নেওয়া যেতে পারে। ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রর প্রতি গ্রিক মুদ্রা, দ্রাখমা বলা হতো, 10,000 দ্রাখমা নিতেন, রৌপ্য মুদ্রা। দ্রাখমা থেকে এই যে দাম কথাটা আসছে, এই কত দাম, গ্রিক শব্দ, দম্ম দাম। হ্যাঁ, আবার আরেকজন দার্শনিক অ্যারিস্টোপাস, উনি বলতেন যে না না, শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জনও না, আবার শুধু অর্থ উপার্জনও না, দুটোর মধ্যে একটা সমন্বয় করতে হবে। অ্যারিস্টটল আবার আরেকভাবে বলতেন যে না, শিক্ষার মধ্যে আবার একটু আধ্যাত্মিকতা থাকতে হবে। মানে নৈতিকতা, আধ্যাত্মিকতা যদি না থাকে তাহলে শিক্ষা পরিপূর্ণ যে উদ্দেশ্য সেটা অর্জন হবে না। আসলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে সুপ্ত যে সম্ভাবনাগুলো আছে, সৃজনশীল হোক বা অন্য যে কোনো সমস্ত সম্ভাবনাগুলোকে, শরীর এবং মন, এগুলো বিকাশ সাধন করা, এগুলোর উপযোগী করে তোলা। একজন মানুষকে সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষা দরকার আছে। তো প্রাচীন আমলে কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব যে একটা ছিল এরকম না। আজকের মতো এরকম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওইরকম ছিল না। তবুও আমাদের দেশে কিন্তু প্রাচীন আমলে শিক্ষা ব্যবস্থা ছিল। আপনারা জানেন যে ব্রিটিশ আমলে একটা জরিপ করা হয়েছিল, উইলিয়াম অ্যাডাম নামে এক ভদ্রলোককে দিয়ে তৎকালীন বড়লাট জরিপ করিয়েছিলেন 1835 খ্রিস্টাব্দে। এবং তিনি এই যে বাংলা, বিহার, তখন এগুলো একসঙ্গে ছিল, তিনি একটা জরিপ করে তিনি বলছেন যে বাংলাদেশে প্রায় 1 লক্ষ এরকম স্কুলের অস্তিত্ব বা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া গেছে। ম্যাক্স মুলার নামে একজন বিশ্বখ্যাত জার্মান দার্শনিক, উনিও বলেছেন যে এরকম 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল। অর্থাৎ তখন ইংরেজি শিক্ষা তখনও চালু হয়নি ওই সময়, এই কথাটা বলছেন। তো যাই হোক, এগুলো খুব লম্বা ইতিহাস, এগুলোতে যদি আমরা যাই তাহলে দীর্ঘক্ষণ এখানে কথা বলতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা কথা বলি, যে রবীন্দ্রনাথ বলছে যে শিক্ষাকে আমরা বহন করে নিয়ে চলতেছি, শিক্ষাকে বাহন করতে পারি নাই। বহন আর বাহনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিক্ষাকে বহন করে নিয়ে যাচ্ছি, কিন্তু শিক্ষাকে বাহন করতে পারি নাই। হ্যাঁ, বাহন তো বোঝেন, হ্যাঁ, গাড়ি বা যেটার মাধ্যমে আমরা চলি। তো শিক্ষাকে আমরা বোঝার মতো বহন করে নিয়ে গেলে তো হবে না, শিক্ষার প্রকৃত তাৎপর্যটা বুঝতে হবে। আজকে এই যে রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ, এটি প্রায় 4 দশকের কাছাকাছি, এটির প্রতিষ্ঠা যদি 1985 সালে হয়ে থাকে তাহলে প্রায় 4 দশক। এই 40 বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক গুণী ছাত্র তৈরি করেছে, অনেকে ঝরেও গেছে হয়তো, কিন্তু একটা পর্যায়ে এখানে এসছে। এবং বলা হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে উচ্চশিক্ষার জন্য। কিন্তু আপনাদের বুঝতে হবে যে শিক্ষা একসময় বাংলাদেশে খুব সহজলভ্য ছিল না। এবং গত বছর এসএসসি পাস করেছে প্রায় 16 লাখের উপর ছাত্রছাত্রী। কিন্তু আপনারা জানেন যে ব্যানবেসের যে তথ্য, তাতে সারা বাংলাদেশে কলেজ যা আছে 25 লাখ শিক্ষার্থী সেখানে মানে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। তো পাসই করেছে 16 লাখ, তো বাকি 8 লাখ তো মানে আসন খালি পড়ে থাকবে। তার মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কলেজ প্রচুর আছে কিন্তু শিক্ষার্থী নেই। আবার যারা শিক্ষার্থী আছে তারা ভালো কলেজে চান্স মানে পড়তে চায়, কিন্তু ভালো কলেজ খুবই কম। ওই যে আপনাদের সভাপতি মহোদয় কলেজ পরিচালনা পরিষদ বললেন যে চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজ এগুলো ব্রিটিশ আমলের তৈরি। 60-এর দশকে পাকিস্তান আমলে আরও কিছু কলেজ হয়েছে, আগ্রাবাদ কমার্স কলেজ, সাতকানিয়া কলেজ, অন্যান্য কলেজ এগুলো হয়েছে। তো সরকারি বেসরকারি কলেজ মিলে 200-250 কলেজ, কিন্তু মানসম্মত ভালো কলেজ খুবই কম। সুতরাং ঢাকাতেও একই অবস্থা, ঢাকা কলেজ, নটরডেম কলেজ বা হাতে গুনলে 5-10টা কলেজ আপনারা পাবেন যেখানে আপনার ভালো পড়াশোনা বা মানসম্মত পড়াশোনা করানো হয়। সুতরাং আপনাদের এই বিষয়টার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
কলেজে মানসম্মত শিক্ষা, গুণগত শিক্ষা এবং যে শিক্ষা প্রকৃত শিক্ষা, যেটি দিয়ে আপনি একটা নিজেকে যেমন প্রতিষ্ঠা করবেন এবং সেটা দেশ এবং জাতির কল্যাণে যদি কাজে না লাগাতে পারেন তাহলে সেই শিক্ষাটা অর্থহীন হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু সাক্ষরতার হার খুবই কম ছিল। ব্রিটিশ আমলে আপনারা যদি আজ থেকে 120 বছর আগে বা সেই 1901 সালের দিকে বলি, তখন মাত্র 5% লোক স্বাক্ষর ছিল। পাকিস্তান আমলেও সেই সাক্ষরতার হার 25% উন্নীত হয়নি। আজকে বাংলাদেশের 71 সালের পরে এই 53 বছরেও আমাদের দেশের সাক্ষরতার হার এখনও 75%। তার মানে কি 75% হলে তাহলে দেশের 1/4 মানুষ এখনও অক্ষর জ্ঞান নাই, প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ। তো তাহলে আমরা কত দূর এগিয়েছি? আমরা এখনও 100% সাক্ষরতাই অর্জন করতে পারিনি। সুতরাং শিক্ষার ক্ষেত্রে আমরা যে এখনও অনেক পিছিয়ে আছি সেটাও আমাদের দেখতে হবে। সেই জন্যই আমাদের স্কুল কলেজগুলোর প্রয়োজনীয়তা। আমরা কিন্তু এখনও 100% শিক্ষা অর্জন করতে পারিনি। এখন এই যে প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে নিজেদের বিকাশ যেমন ত্বরান্বিত করবে, আবার পাশাপাশি আমাদেরকে দেশ ও জাতির কল্যাণেও আমাদেরকে নিয়োজিত করতে হবে, সেই শিক্ষাটাই আমাদের দরকার। তো আমি খুবই আনন্দিত যে এখানে একটা চমৎকার পরিবেশ, আপনারা প্রকৃতির কোলে আছেন বলা যায় অনেকটা। এত নিসর্গমণ্ডিত, এত চমৎকার বিল্ডিং, খোলা মাঠ আছে, সেখানে চমৎকার একটা পরিবেশ আছে। আমি অনেক কলেজে গেছি, কিন্তু আমি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর পরিবেশ আমি খুব কমই দেখেছি। আমি একবার জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে পাঠালো একবার উখিয়া কলেজে, ওই যে এখানে অনার্স খোলা যায় কিনা দেখেন। আমি এসে রিপোর্ট দিলাম যে এখানে তো কলেজের কক্ষ নাই, কিছু নাই, ছাত্র নাই, লাইব্রেরি নাই, আপনারা এখানে অনার্স খুলবেন কিভাবে? আমি রিপোর্ট দিলাম যে এটা খোলার উপযোগী না। আর দেখা গেল যে সেই রিপোর্ট কি হয়েছে আল্লাহই জানে, সেখানেও নাকি অনার্স খুলে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এরকম শত শত কলেজ আছে যেগুলো অনার্স খুলে আছে। তো খুললে তো হবে না, কিন্তু এটার মানসম্মত শিক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। সেইটি আমি মনে করি যে যারা আজকে পরিচালনা পরিষদে এসছেন তারা তাদের মেধা যোগ্যতা দিয়ে এই কলেজটিকে একটা মানসম্মত কলেজ যতটুকু আছে তার চেয়ে আরও উত্তরোত্তর বৃদ্ধি করবেন, সেটি আমার প্রত্যাশা রইল। আপনারা দীর্ঘদিন ধরে পীরজাদা সাহেব এই কলেজের প্রশাসনিক এবং একাডেমিক যে উন্নতিতে যে কাজ করেছেন তার স্বীকৃতি তিনি পেয়েছেন। 3 বার শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন। এটা আপনাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এবং এই কলেজ যে সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে আছে সেটার প্রমাণও আমরা দেখলাম। আমি কলেজের প্রিন্সিপাল সাহেবের রুমে দেখলাম যে বিজ্ঞান মেলা বা অন্যান্য কাজেও আপনারা মানে আপনাদের ছাত্রছাত্রীরা এগিয়ে আছে। এটি আপনাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং শিক্ষকদের সম্পর্কে আমার তো কোনো পরামর্শ দেবার ধৃষ্টতা নাই। আমি আপনাদের চেয়ে বয়সে অনেক অনুজ। আমি যেটা মনে করি যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটি সেটি হয়তো সাম্প্রতিককালে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেই আন্তরিক স্নেহ এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কটি এখনও নষ্ট হয়ে যায়নি পুরোপুরি। আমাদের ছাত্ররা এখনও তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করে। আমরা এখানে আলোচক যারা আছেন তারা তাদের শিক্ষকদের সম্পর্কে বললেন। আমাদের কালের নায়ক ছিলেন শিক্ষকরাই। তাদেরকে আমরা শ্রদ্ধা শুধু না, তাদেরকে আমরা আদর্শ মানতাম। আমার প্রাথমিক শিক্ষক, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তারা আমাদের কাছে হিরো ছিলেন, নায়কের মতো ছিলেন। হ্যাঁ, তো আমি মনে করি যে ছাত্র শিক্ষক সম্পর্কটা যে সম্পর্ক, সেই পবিত্র সম্পর্কটা এখনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো। তবু আমি মনে করি প্রকৃত শিক্ষক এবং প্রকৃত ছাত্র যারা, তারা কিন্তু সেই শ্রদ্ধা এবং সেই স্নেহের জায়গাটি এখনও অক্ষুণ্ণ আছে। এবং আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ব্যক্তি ঢুকে গেছে যারা আসলে শিক্ষকতা পেশার উপযুক্ত না। সে কারণে এই ধরনের কিছু সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায়। তো আশা করি যে পরিবর্তনটা আমরা পেয়েছি সেটার মধ্য দিয়ে
এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে সেই সম্পর্ক বা সেই পরিবেশটা যদি ফিরিয়ে আনা যায়, এটি একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। যারা আজকে এখানে আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই সমাজের বা রাষ্ট্রের উচ্চাসনে আপনারা আসীন হবেন, আপনারা বলবেন, আপনারা কিন্তু দেশের যে দায়িত্ব নেবেন। সুতরাং আপনাদের মধ্যে সেই নৈতিকতা, আপনাদের মধ্যে সেই যোগ্যতা তৈরি করতে হবে। দেশকে যদি আপনারা ভালো না বাসেন, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ বা নিজের স্বার্থকে প্রাধান্য দেন, তাহলে আপনারা দেশের এবং দশের উপকার করতে পারবেন না। আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়েছিল, তখন লর্ড ম্যাকলে নামে একজন ভদ্রলোক তিনি বলেছিলেন যে আমরা বাংলাদেশ না, উনি ভারতের ব্যাপারটাই বলছেন যে আমরা এমন কিছু লোক তৈরি করব যারা দেখতে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় রুচিতে তারা হবে ইংরেজ। এবং তিনি ওই শিক্ষাটাকে তিনি মনে করছেন যে শিক্ষাটা উপর থেকে আমরা দিব, সেটা চুয়ে চুয়ে নিচে পড়ে যাবে, এরকম শিক্ষা না। আপনি শিক্ষিত হলেন, কিন্তু আপনার শিক্ষার সেই আলো আপনি যদি 10 জনকে যদি আলোকিত করতে না পারেন, তাহলে আপনার সেটা ব্যর্থ শিক্ষা। সুতরাং আপনার দায়িত্ব হবে, আপনি নিজে যখন শিক্ষিত হবেন, আপনার আশেপাশের পরিবেশ, সামগ্রিক পরিবেশকেও আপনাকে উন্নত করতে হবে। সেটা যদি না করতে পারেন, তাহলে তো আপনার এই শিক্ষা সমাজের জন্য কোনো কাজে লাগলো না। সমাজের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা আছে, দেশের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি যে শিক্ষাটা নিচ্ছেন, আপনি যে রাষ্ট্রের উচ্চতম স্থানে অধিষ্ঠিত হচ্ছেন, এর পিছনে এই দেশের মানুষের অবদান, জনগণের ট্যাক্স, জনগণের করের টাকায় কিন্তু আমরা চলি। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তো পাবলিক বিশ্ববিদ্যালয় মানে কি? পাবলিকের টাকায় চলে। তো পাবলিকের টাকায় যদি চলে, তাহলে পাবলিকের প্রতি, জনগণের প্রতি আমার একটা কমিটমেন্ট থাকতে হবে। তো সেইটা আপনারা কখনো ভুলে যাবেন না। আপনারা বেসরকারি কলেজ পড়েন, সরকারি কলেজ পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানেই পড়েন, কিন্তু আপনি আপনার শেকড়কে ভুলে যাবেন না। আপনি যেখানেই যাবেন, আপনি রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন, এটা গর্ব করে বলবেন। আমি কিন্তু ঢাকার কলেজে চান্স পেয়েও আমি পড়তে পারিনি। আমি নটরডেম কলেজে চান্স পেয়েছিলাম, কোনো কারণে আমি পড়তে পারিনি। আমি আমার গ্রামের কলেজে পড়েছি। তো গ্রামের কলেজে পড়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখান থেকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় এসেছি, ডক্টরেট ডিগ্রি করেছি, অধ্যাপক হয়েছি, 8 বছর হয়ে গেল, সিনিয়র অধ্যাপক এখন আমি। তো আমি এটা আমার অর্জন, কিন্তু আমার এই অর্জনের পিছনে বহু মানুষের শ্রম আছে, অবদান আছে। আমার শিক্ষকদের অবদান আছে, আমার অভিভাবকদের অবদান আছে, আমার দেশের জনগণের অবদান আছে। সুতরাং তাদের প্রতি আমি কি ফিরিয়ে দিতে পারছি, সেটা আমাকে ভাবতে হবে, এটি আপনারা বুঝবেন। আর যে কথাটা বলা হলো যে রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণ, কিন্তু আপনারা নিশ্চয়ই রাজনীতি সচেতন হবেন, কিন্তু সরাসরি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আপনাদের ছাত্র, আমরা ছোটোবেলায় পড়তাম যে ছাত্র নং অধ্যয়ন তপ, এটা যে একটা তপস্যা, এটা কিন্তু আমরা ভুলে গেছি। সুতরাং আপনি পরে রাজনীতিবিদ হন, আপনি পুলিশ কর্মকর্তা হন, যা হবেন, কিন্তু আপনি আপনার যে নির্ধারিত দায়িত্ব, সেটা তো আপনাকে করতে হবে। এখানে একটা সময় 1906 সালে 5 সালে বঙ্গভঙ্গ হবার পরে এক সময় স্বদেশী আন্দোলন হয়েছিল এই অবিভক্ত বাংলাদেশে। তখন মহাত্মা গান্ধী নামে একজন বড় রাজনীতিবিদ, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, তিনি ছাত্রদেরকে আহ্বান করেছিলেন যে স্বদেশী আন্দোলনে যোগ দিতে। তিনি বলেছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান্ট, স্বরাজ অপেক্ষা করতে পারে না। তখন ছাত্ররা একবার রাজনীতিতে যুক্ত হয়েছিল। তো সুতরাং হয়তো কখনো কখনো ঐতিহাসিক প্রয়োজনে ছাত্ররাও আন্দোলনে যায়। আমরা ভাষা আন্দোলনে দেখেছি, মুক্তিযুদ্ধে দেখেছি, এখনকার গণ অভ্যুত্থানেও দেখলাম। সুতরাং ছাত্ররা মাঝে মাঝে ঐতিহাসিক দায়িত্ব পালন করে, সেটা হয়তো সময়ের প্রয়োজনে, কিন্তু আপনাদের মূল দায়িত্ব যেটা, সেটা আপনারা ভুলবেন না। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি একটা কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাম হয়তো অনেকে শুনে থাকবেন বা শোনেন নাই। তিনি 6 বার
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি কয়েকটা কথা বলেছিলেন। তিনি অবশ্য বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই কথাটা বলেছেন, কিন্তু আমি মনে করি যে এটা শুধু বিশ্ববিদ্যালয় না, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই কথাটা প্রাসঙ্গিক। আমি সেই কথাটি আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। তিনি বলেছিলেন, নো হিউম্যান ইনস্টিটিউশন is so permanent as a university. Dynasties may come and go, political parties may rise and fall, the influences of man may change, councils will come and go, ministries will blossom and perish, parties will develop and disappear or change their nature and survive, but your university, my university, will live on forever. এর বাংলাটা হচ্ছে যে কোনো মানবিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মতো স্থায়ী নয়। রাজবংশ আসতে পারে এবং যেতে পারে, রাজনৈতিক দলের উত্থান হতে পারে এবং পতন হতে পারে, মানুষের প্রভাব পরিবর্তন হতে পারে, পরিষদ আসবে এবং যাবে, মন্ত্রণালয় ফুলে উঠবে আবার বিলীন হবে, দলগুলো বিকাশ লাভ করবে কিংবা অদৃশ্য হয়ে যাবে, অথবা তাদের প্রকৃতি পরিবর্তন করবে এবং বেঁচে যাবে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়, আপনার বিশ্ববিদ্যালয় চিরকাল বেঁচে থাকবে। সুতরাং আপনাদের এই বিশ্ববিদ্যালয় না, কলেজ বা যে কোনো ইনস্টিটিউট, রাজনৈতিক দল আসবে যাবে, ক্ষমতার পট পরিবর্তন হবে, মিনিস্টার আসবে যাবে, মানুষ মরে যাবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটা চিরকাল বেঁচে থাকবে। সুতরাং আপনারা সেইটা আপনারা মানবেন এবং সেটা আপনারা সবসময় স্মরণে রাখবেন। আরেকটা কথা পীরজাদা সাহেব বলেছেন যে ছাত্রদের গর্বে গর্বিত হয় দুইজন মানুষ, এক তার অভিভাবক পিতামাতা আর শিক্ষকরা। কোনো শিক্ষক, কোনো ছাত্র যদি শিক্ষককে ছাড়িয়ে যান তাহলে শিক্ষক সবচেয়ে বেশি গর্ববোধ করেন। শিক্ষককে ছাড়িয়ে যান অনেকে। আমার এক ছাত্র এখন সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের। তো সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কীভাবে? আমি তো বাংলার অধ্যাপক, তাহলে সে আইন পড়েছে। ও 1 বছর বাংলা পড়েছিল, প্রথম বর্ষে আমি তার শিক্ষক ছিলাম। তো আমাকে একদিন এসে বললো যে স্যার আমি তো বাংলা পড়ে চান্স পেয়েছি, কিন্তু এখন আবার আমি লতেও চান্স পেয়েছি। তা আমার ইচ্ছা, বাবা মারও ইচ্ছা ল পড়ার। তা আমি স্যার একটু যদি লতে চলে যাই। আমি বললাম ঠিক আছে, তুমি লতেই চলে যাও, তুমি 1 বছর বাংলা পড়েছো, অসুবিধা নেই, তুমি লতে যাও। সে লতে চলে গেল। আইন বিভাগে যে সে পাশ করলো, জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে সে সহকারী জজ হয়েছে, যুগ্ম জেলা জজ হয়েছে, অতিরিক্ত জেলা জজ হয়েছে, এখন সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ। তা আমাকে বল স্যার আপনি একটু বেড়াতে আসেন না, আমার এখানে টাঙ্গুয়ার হাওর আছে, আমি আপনাকে একটু ঘোরায় টোরায় দেবো। সে 2 বছর ধরে বলতেছে, এখনও যেতে পারি নাই। তো এই যে আমার ছাত্র যে স্মরণ করলো, বা সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে হয়তো বিচারপতি হয়ে যাবে। তো এটা আমার জন্য গর্বের ব্যাপার না? একজন শিক্ষক হিসেবে আমার জন্য গর্বের ব্যাপার। সুতরাং আপনারা নিজেরাও সেই জায়গায় আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা মেডিকেলে পড়েন, যেখানেই যান, কিন্তু আপনারা আপনাদের গুরুদের কথা ভুলবেন না, শিক্ষকদের অবদান সেটা আপনারা ভুলবেন না। এবং প্রফেসর যারা আছেন, প্রফেসরদেরকেও বলবো যে আপনারা শুধু প্রফেসর মানে যে আপনারা কিন্তু, যেটা আশুতোষ মুখোপাধ্যায় বলছেন, এভরি প্রফেসর মাস্ট বি এ স্টুডেন্ট। তাকে আগে ছাত্র হতে হবে, তারপরে সে প্রফেসর। কারণ আমরা তো একই পথের যাত্রী, আমরা হচ্ছি মানে আমরা আগে গেছি আর কি, আমাদের পিছনে পিছনে আমাদের ছাত্ররা যাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য একই। তা আমি আর আমার কথা বাড়াবো না, দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ হয়ে গেছে। আপনাদের সবাইকে শুভকামনা। কষ্ট করে ধৈর্য ধরে আমার বক্তব্য শুনলেন এবং আমাকে যারা এখানে নিয়ে এসছেন, আমাকে যারা সম্মান দিলেন, তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
পার্লারে গিয়ে এত টাকা খরচ করে সাজবেন, তবে সেটা যদি মনের মতো না হয় তাহলে টাকা জলে ঢালার কি মানে হয়? বিয়ে, জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানের সাজে নিজেকে রাঙাতে ভাবছেন ভালো কোন পার্লার আছে আপনার এলাকায়? সুন্দর সাজে আপনার আস্থা কুড়াতে সালমা বিউটি পার্লার আছে আপনার পাশে। আমাদের পার্লারে পাবেন মিল্ক শাইনিং হেয়ার রিবন্ডিং, কেরাটিন হেয়ার রিবন্ডিং, ব্ল্যাক শাইনিং রিবন্ডিং, ভলিউম হেয়ার রিবন্ডিং, লরিয়াল হেয়ার রিবন্ডিং এবং হেয়ার ট্রিটমেন্ট। আমাদের ঠিকানা সালমা বিউটি পার্লার, রাজারহাট, হাজি টাওয়ার, রানীরহাট রোড, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এখনই বুকিং নিশ্চিত করতে কল করুন 01886 751 257, 01822 936 250 এই নম্বরে।